সেই থেকে ছেলেদের মারামারিকে বড় ভয় করে মালা। নিজের ছেলে দুটিকে সে ঘরে আটকে রাখতে চায়, কিন্তু খাতির তাকে কেউ করে না। বসে বসে যার দিন কাটে, কে তার মুখ চাইবে, কথা শুনবে? হাজার বারণ করুক মালা, লক্ষা ও চণ্ডী চোখের পলকে উধাও হয়ে যায়। ফাঁকি দিয়ে কাছে ডেকে জোর করে ধরে রাখতে গেলে আঁচড়ে কামড়ে একেবারে রক্তপাত করে ছাড়ে। তবু প্রতিদিন মালা তাদের নানা ছলে কাছে রাখবার চেষ্টার কামাই দেয় না। সন্তান স্নেহের হিসাবে জেলেপাড়ার জননীদের মধ্যে মালার মৌলিকতা আছে। ছেলের বয়স ৮-১০ বছর পার হয়ে গেলে তার সম্বন্ধে চিন্তা করা জেলেপাড়ার মেয়েদের রীতি নয়। চিন্তা করবার অপরাপর বিষয়ের তাদের অভাব নেই। কচি ছেলে ছাড়া মায়ের কোল খুঁজে পাওয়াই কঠিন। নিষ্ঠুর ছাড়া স্বামীও বড় একটা হয় না। দুটি কুঁড়ে ঘরের কুটিরে যে সংকীর্ণ সংসার, তারও কাজ থাকে অফুরন্ত। পুরুষেরা মাছ ধরে আনে, পাইকারি কেনা বেচা করে, চুপড়ি মাথায় করে বাড়ি বাড়ি মাছ যোগান দেওয়া তাদের কাজ নয়। ও কাজটা জেলেপাড়ার মেয়েরা সন্তান প্রসবের আগে পিছে ২-১টা মাস ছাড়া বছর ভরে করে যায়। অপগণ্ড শিশু ছাড়া আর কোনো সন্তানের ছোট ছোট বিপদ আপদের কথা ভাববারও যেমন তাদের সময় নেই, ওদের স্নেহ করবার মতো মানসিক কোমলতাও নেই। নবজাত সন্তানকে তারা যেমন পাশবিক তীব্রতার সঙ্গে মমতা করে, বয়স্ক সন্তানের জন্য তাদের তেমনি আসে অসভ্য উদাসীনতা। ছেলে মরে গেলেও শোক তারা করে না, শুধু সুর করে মরা কান্না কাঁদে। মালা পঙ্গু, অলস, ঘরের কোনায় সে স্বতন্ত্র জীবন যাপন করে। জেলেপাড়ার রূঢ় বাস্তবতা তাই তাকে অনেকটা রেহাই দিয়েছে। ছেলে মেয়েগুলোকে ভালোবাসবার মতো মনও তার আছে, সময়ও সে পায়। ছেলেদের সে ফিরিয়ে পায় সন্ধ্যার পর। সারাদিন পরে পাখির ছানার মতো অবসন্ন ছেলে দুটি ফিরে আসে ঘরের কোনায়। খোঁড়া মাকে তখন তাদের প্রয়োজন হয়। জেলেপাড়ার প্রত্যেকটি কুটিরে যে অভিনয় অজানা, প্রতিদিনান্তে কুবেরের ঘরে তার অভিনয় হয়। বাইরে সবটুকু শয়তানি অপচয় করে লক্ষা ও চণ্ডী শান্ত হয়ে থাকে। ভদ্র ও বাধ্য ছেলের মতো ঘেঁষে আসে মায়ের কাছে। সারা দিন মালার যে একতরফা অবহেলিত স্নেহ খাপছাড়া লাগছিল, অপরপক্ষ গ্রহণ করা মাত্র তা মধুর ও অপূর্ব হয়ে ওঠে। মালার কাছে বসে তারা ভাত খায়, এক ছেলের মুখে স্তন গুজে রেখে আর দুজনকে ভাত মেখে গ্রাস মুখে তুলে খাওয়ানোর শখ মালার একার নয়। এমনি ভাবে খাইয়ে না দিলে ওরা খেতে চায় না। আর মালা রূপকথা বলে। মালার মাথায় উকুন, গায়ে মাটি, পরনে ছেঁড়া দুর্গন্ধ কাপড়। তাই এ সময়টা সে যে কত বড় নিখুঁত ভদ্রমহিলা, অসামঞ্জস্য তা স্পষ্ট করে দেয়। লক্ষা ও চণ্ডী উলঙ্গ, চকচকে ভিজে ভিজে গায়ের চামড়া, ডিবরির শিখাটি ঊর্ধ্বগ ধোঁয়ার ফোয়ারা, মাথার উপরে চাল পচা শনের, চারিপাশের দেওয়াল চেরা বাঁশের স্যাঁতস্যাঁতে ঢেউ তোলা মাটির মেঝে, আদিম অসভ্যতার আবেষ্টনী, অভিনয়ে সুমার্জিত সভ্যতার। ইলিশের মরশুমে কুবের এ সময় বাড়ি থাকে কদাচিৎ। যেদিন থাকে সেদিন বড় লোকের বাড়ির পোষা কুকুরের মতো উদাস চোখে এসব চেয়ে দেখে। স্নেহ মমতার এইসব খাপছাড়া কাণ্ড কারখানা দেখতে দেখতে সে হাই তোলে। বড় লোকের পোষা কুকুরের মতোই চাটাইয়ে একটা গড়ান দিয়ে উঠে বসে, মুখখানা করে রাখে গম্ভীর। লক্ষা ও চণ্ডীর মতো মন দিয়ে সেও যে রূপকথা শুনছে, মালার তা টের পেতে বাকি থাকে না। ছেলেরা ঘুমিয়ে পড়লেও সে তাই থামে না। হাত নেড়ে মুখভঙ্গি করে রস দিয়ে ঘুমন্ত ছেলেদের গল্প বলতে থাকে। গল্প বলতে সে ওস্তাদ। একই গল্প বারবার বলে শ্রোতাদের সে সমান মুগ্ধ করতে পারে। গোপী সরতে সরতে মার গা ঘেঁষে আসে, পেশে ঠায় বসে থাকে দুয়ারের কাছে।
মালার গল্প শুনতে আরো কে কে এসে পড়েছে দেখো। গণেশের বউ উলুপি, ছেলে মনাই আর মেয়ে কুকি। আর এসেছে সিধুর তোতলা হাবা মেয়ে বগলি। কথা বলে কেউ মালার রূপকথা বলায় বাধা দেয় না, চুপচাপ শুনে যায়। গল্প বলার ফাঁকে ফাঁকে মালাই সকলের সঙ্গে আলাপ করে। হ্যালো উলুপি, পাক করছিলি কি? আখায় দুর্গা বাইগান দিসলাম আর ইলশার ঝোল। কোকি, গায়ে কাপড় তুলে বয় হারামজাদি, মাইয়া যান সং বলে আর চোখে চেয়ে কুবেরকে লজ্জা দিয়ে মালা আবার রূপকথা বলতে থাকে। এবারে বর্ষায় আউশ ধানের ফসল নষ্ট হয়ে গিয়েছিল। প্রীতম মাঝির বাড়ির পিছনে তেঁতুল গাছটার গুড়ি পর্যন্ত কোনোবার জল আসে না। এবার আউশ ধান পাকবার সময় হঠাৎ এত জল বেড়ে গেল যে গাছের গুড়িটা সপ্তাহকাল ডুবে রইল প্রায় 3 হাত জলের নিচে। এই জল আগে বাড়লে ক্ষতি ছিল না, জলের সঙ্গে ধানের গাছও বেড়ে চলত, কিন্তু ফসল পাকবার সময় জলের সঙ্গে পাল্লা দিয়ে ধান গাছ কেমন করে বাড়বে? বড় বর্ষা হয়েছিল এবার। কেতুপুরের মাইল 5 দূরে চন্নার চর নামে পদ্মার একটা নিচু চর অর্ধেক জলে ডুবে গিয়েছিল। অনেকে ভয় পেয়ে চলে গিয়েছিল চর ছেড়ে। বহুকাল আগে খেয়ালি পদ্মা যে ভূমিখণ্ডের সৃষ্টি করেছিল, কে জানে সহসা সে আবার তা গ্রাস করে ফেলবে কিনা। ডাঙ্গার গ্রামে বর্ষার জল ঘরে উঠলেও পূর্ববঙ্গের লোক ভয় পায় না, সে জলের স্রোত নেই। কিন্তু পদ্মার বুকে ছোটখাটো চরে যেসব গ্রাম, পদ্মার জল নাগাল পেলে সেসব গ্রামের ঘর বাড়ি গরু মানুষ কুটোর মতো ভাসিয়ে নিয়ে যাবে। কত গ্রাম যে এবার 5-7 দিন জলের নিচে ডুবেছিল। মালার বাপের বাড়ির গ্রাম চরডাঙ্গা নাকি তলিয়ে গিয়েছিল 1 কোমর জলের নিচে। খবর পেয়ে মালা কেঁদে অস্থির হয়েছিল, বলেছিল, হাই গো তোমার পাষাণ প্রাণ, আমার বাপ ভাই ডুইব্বা মারে, একবার নি খবর নিলা। গণেশকে সঙ্গে করে কুবের একদিন খবর আনতে গেল। খাল পুকুর মাঠ ঘাট তখন একাকার হয়ে গিয়েছে। 2 মাস আগে যে ক্ষেতের আল দিয়ে মানুষ চলাচল করত, এখন সেখানে লগি থই পায় না। কোনো গ্রাম ভেসে আছে দ্বীপের মতো। কোনো গ্রামে মানুষের ঘরের ভিতরে 1 হাঁটু জল উঠেছে। সকলে বাস করছে মাচা বেঁধে। যে পাচ্ছে গরু বাছুরের জন্য মাচা বেঁধে দিচ্ছে, যে পারেনি তার বোবা অসহায় পশুগুলো ঠায় দাঁড়িয়ে আছে জলের মধ্যে। গাছের ডালে পাখিরা শুধু আছে সুখে, ভূচর মানুষ ও পশুর কষ্ট অবর্ণনীয়। এক বাড়িতে কান্না শুনে কুবের উঠানে নৌকো নিয়ে গেল। দাওয়ার খুঁটি ধরে ঘরের মধ্যে চেয়ে দেখল বাঁশের খুঁটির উপর 2খানা তক্তপোষ একত্র করে জিনিসপত্র সহ গৃহস্থ সপরিবারে বাস করছে। মাসখানেকের একটি শিশুকে বুকে করে গৃহস্থের স্ত্রী কেঁদে আকুল। কি হয়েছে শিশুটির? নিচে পড়ে ডুবে মরে গিয়েছে কাল রাত্রে। কতটুকু জল মেঝেতে, 1 হাতে হবে না। ছেলেকে বুকে আঁকড়ে ধরে জননী ঘুমাচ্ছিল। কখন কেমন করে সে নিচে পড়ে গিয়েছিল কে জানে। 1 মাসের শিশু, নিজে তো নড়তে চড়তে পারে না। সেই ভরসায় তক্তপোষের মাচার চারদিকে বেড়া তারা দেয়নি। দুদিকে স্বামী স্ত্রী শুয়েছিল, মাঝখানে ছিল শিশু। ছেলেকে বুকে করে ঘুমের ঘোরে জননী কি পাশ ফিরেছিল? ঘুমের ঘোরে ধারে সরে সেই কি সন্তানকে বিসর্জন দিয়েছিল সর্বনাশা বন্যার জলে? চরডাঙ্গা পৌঁছে দেখা গেল সমস্ত গ্রাম জলমগ্ন। কোথাও 1 হাত একটু শুকনো জমি নেই। ঘরে ঘরে স্রোতহীন কর্দমাক্ত জলরাশি থমথম করছে। কুবেরের শ্বশুর বাড়ির সকলে আশ্রয় নিয়েছে বড় ঘরের চালার তলে কাঠের ছোট স্থায়ী মাচাটুকুতে। 2টো গরু ও বাছুরের জন্য 3টি সুপারি গাছের মধ্যে মোটা বাঁশের ত্রিকোণ মাচা বাঁধা হয়েছে। বাড়ির পোষা কুকুরটিও স্থান পেয়েছে সেখানে। মালার বুড়ো বাপ বৈকুণ্ঠ মাচায় বসে ভীত গরু দুটোকে খড় দিচ্ছিল। ঘরের চালে বসে বড়শি দিয়ে মাছ ধরছিল মালার বড় ভাই অধর।
আর ঘরের ভিতরকার মাচায় উঠবার মই থেকে এদিকে রান্নাঘরের চাল পর্যন্ত পাশাপাশি দুটো বাঁশ বেঁধে এরা যে সাঁকো তৈরি করেছে তার উপরে পা ঝুলিয়ে বসেছিল কয়েকটি উলঙ্গ ছেলে মেয়ে। কুবের এসেছে শুনে মালার ছোট বোন কপিলা মই ধরে নেমে এলো। কুবেরের শাশুড়ি আর নামল না। ঘরের মাচার উপর হতেই কন্যা ও নাতি নাতনির কুশল জিজ্ঞাসা করে বর্ষার দেবতাকে শাপান্ত করতে করতে বলতে লাগলো যে এতখানি বয়স তার হয়েছে, এমন প্রলয়ঙ্কর কাণ্ড আর তো সে দেখেনি বাপের জন্মে। কুবের কি জানে কি সর্বনাশ তাদের হয়ে গিয়েছে। বেঁধে ছেঁদে পাট পচাতে দিয়েছিল, অর্ধেক পাট যে কোথায় ভেসে গিয়েছে পাত্তা নেই। ভেসে আর যাবে কোথায়? কেউ চুরি করেছে নিশ্চয়ই। গরিব গৃহস্থ তারা। কত আশা এবার ধানের জমিতে পর্যন্ত পাটের চাষ দিয়েছিল। কে তাদের এমন সর্বনাশ করেছে গো? মাজা থেকে বৈকুণ্ঠ, চালা থেকে অধর, মই থেকে কপিলা আর সাঁকো থেকে উলঙ্গ ছেলে মেয়েগুলো নৌকায় এসে আরাম করে বসল। কুবের তামাক সেজে দিল বৈকুণ্ঠকে। কপিলা বলল, নাওনিয়া আনলা মাঝি, বইনেরে আনলা না কেন? কতকাল দেখি নাই বইনেরে, পোলাপান গো তো আইনবার পারতা। কুবের বলল, আনুম ভাবছিলাম, তোমরা এখানে কি বার হইছো না যাইন না শেষ মাস ডরাইলাম। আসনের লাইগা গোপী কান্দা সারা। তুমি আইলা কবে? কপিলা কপিলা মুখভঙ্গি করে বলল, আমার কথা থৌ। সহজ স্বাভাবিক প্রশ্নে কপিলার বিরক্তি দেখে কুবের একটু অবাক হয়ে বৈকুণ্ঠের দিকে চাইল। একমুখ ধোঁয়া ছেড়ে বৈকুণ্ঠ চোখ মটকিয়ে তাকে কি যেন একটা ইশারা করলো। কিছুই বুঝতে না পেরে কুবের করল কি, মৃদু একটু হেসে বলল, হ। কপিলা রূঢ় স্বরে বলল, হাসলা যে মাঝে? কুবের বলল, হাসি নাই কপিলা, হাসুম গান। কুবেরের বিবাহের সময় বড় দুরন্ত ছিল কপিলা। তখন পঙ্গুমালাকে বিবাহ করেছিল বলেই হয়তো কপিলার দুরন্তপনা অত বেশি চোখে পড়েছিল কুবেরের। অন্ধকারে যে বাস করে মৃদু আলোতে তার চোখ ঝলসে যায়, চোখ ঝলসানো আলোতে সে হয় অন্ধ। তারপর কপিলার বিবাহ হয়েছে, একটি মেয়ে হয়ে আঁতুড়ে মরে গিয়েছে বছর 2 আগে। কে জানে কত শান্তশিষ্ট হয়ে উঠেছে কপিলা আজকাল, কেমন সংসারী হয়েছে তার মন। আর কি কোনোদিন সে গাছের ডালে কাঁচা বেতের দোলনা বেঁধে দোল খাবে? কিশোর বয়সের অপূর্ব দেহটিকে ঘাটের উপর হতে ছুঁড়ে দেবে পুকুরের জলে, ডিঙি নিয়ে একা একা পালিয়ে গিয়ে সকলকে দেবে বকুনি দেওয়ার শাস্তি? রাগের মাথায় এ জীবনে আর কখনো হয়তো সে কুবেরকে চেলা কাঠ ছুঁড়ে মারবে না। না মারুক, একজন চেলা কাঠ ছুঁড়ে মারবে না বলে আফসোস করার কি আছে? খানিক পরে পাশাপাশি দুটো বাঁশের উপর দিয়ে কপিলাকে ঘরের দিকে যেতে দেখে কুবেরের 2 চোখ ঝাপসা হয়ে এলো। সেই পুরানো দিনের স্মৃতি গাঁথা হয়ে আছে কুবেরের মনে। জল কমে যাওয়া পর্যন্ত কেতুপুরে তার বাড়িতে গিয়ে থাকবার জন্য কুবের সকলকে নিমন্ত্রণ করল। এ আহ্বান তুচ্ছ করবার মতো নয়, কিন্তু সকলে গেলে কেমন করে চলে? বাড়ি ঘর জিনিসপত্র সব সাময়িকভাবে তুলে নিয়ে যেতে পারলে হতো, সে তো সম্ভব নয়। বোবা গরু বাছুরগুলোর কি হবে? যেতে পারে ছেলে মেয়েগুলো, আর তাদের দেখাশোনা করবার জন্য কপিলা যদি যায় তো যাক। মালা তো পারবে না এতগুলো কাচ্চা বাচ্চাকে সামলাতে। কপিলা যাবে? বেশ। কুবেরের শাশুড়ি বড় চেঁচায়। সে বলল, তোমারে কব কি কুবের, মাইয়ারে নিয়া জইল্লা মরি। হরে বাপ, কপিলার কথা কই, মালার লাইগা ভাবুম কেরে। সোনার জামাই তুমি, খোড়া মাইয়ারে আমার মাথায় কইরা তুইছ। এই পোড়া কপ্পাইল্লার কথা কই, কই আমাগো কপিলার কথা। অলক্ষীর মরণ নাই। সে বড় দুঃখের কাহিনী।
সুখে ঘরকন্যা করছিল কপিলা। কি যে শনি ভর করলো তার কপালে! শীতের গোড়ায় স্বামীর সঙ্গে কলহ করে সে চলে এলো বাপের বাড়ি। রাগ করে তার স্বামী শ্যামাদাস আবার বিবাহ করেছে, কপিলাকে নেয় না। এ খবর কুবের জানতো না। সে সবিস্ময় বলল, হ। তারপর কপিলাকে স্বামীর কাছে পাঠানো হয়েছিল ফাল্গুন মাসে। শ্যামাদাস তাকে বাড়িতে উঠতে দেয়নি, খেদিয়ে দিয়েছে। মানুষ তো সে নয়, পশু। তাই তো কুবেরের সঙ্গে তুলনা করে কপিলার মা দিন রাত্রি তাকে গাল দেয়। তাই বটে, পঙ্গু বলে মালাকে সে কখনো অনাদর করেনি সত্য, সেটা তবে এতখানি প্রশংসার ব্যাপার। মালার জন্য, তার দারিদ্র্যপূর্ণ সংসারের ওই অলস অকর্মণ্য রমণীটির জন্য কুবের হঠাৎ নিবিড় স্নেহ অনুভব করে। সৎ গৃহস্থ ও সৎ স্বামী বলে যে প্রশংসা তার মালার জননী গলার জোরে দিক দিগন্তে রটনা করে, তা যেন মালারই কীর্তি। খাওয়া দাওয়ার পর কপিলা ও তার ভাই বোনদের সঙ্গে করে কুবের কেতুপুরের উদ্দেশ্যে বের হয়ে পড়ল। কপিলা খুব সেজেছে, চুলে চাপচাপে করে দিয়েছে নারকেল তেল, গায়ে হলুদ মেখে করেছে স্নান, পরেছে তার বেগুনি রঙের শাড়িখানি। স্বামী ত্যাগ করেছে বটে, বয়স তো তার কাঁচা। আহা, কুটুম বাড়ি যাওয়ার নামে মেয়েটা আহ্লাদে আটখানা হয়ে উঠেছে। কেতুপুরে পৌঁছতে বেলা কাবার হয়ে এলো। মালা উতলা হয়ে প্রতীক্ষা করছিল। কিছু পাট চুটি যাওয়া ছাড়া তার বাপ ভাইয়ের আর কোনো ক্ষতি হয়নি শুনে সে আশ্বস্ত হলো। মালা শুধু খোঁড়া হয়ে জন্মেনি, আরো একটি পঙ্গুতা তার আছে। সে হাসতে জানে না। জীবন তাকে অলস করে বিষণ্ণ করেছে। ভাই বোনদের কাছে পেয়ে কত কাল পরে যে মুখ তার বিষণ্ণতার ছায়া লেশহীন। হাসি ফুটল। এদিকে স্বস্তি রইল না কুবেরের। তার মতো গরিব কি আছে জগতে? এই যে এতগুলো মানুষ এলো বাড়িতে, এদেশে খাওয়াবে কে? আউশের ফসল নষ্ট হওয়ার, এবার যে দেশে দুর্ভিক্ষ হবে, এখন হতে তার টের পাওয়া যায়। জলমগ্না পৃথিবীতে আহার্যের মূল্য বেড়েছে। ইলিশের মরশুম বলে এখন যদি বা কোনো রকমে চলে যায়, তারপর 2-4 পয়সা জমাবার আশা ঘুচে গেল। অতিথি এসেছে, অতিথি চলে যাবে, তারপর সপরিবারে উপোস করবে সে। তখন হাত পাতলে বৈকুণ্ঠ কি একটি পয়সাও তাকে দেবে না?